সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষামূলক অনুষ্ঠানে। আজকের এই অনুষ্ঠানে আমরা ওপেন স্কুলের এইচএসসি প্রোগ্রামের গার্হস্থ্য অর্থনীতি বিষয়ের দ্বিতীয় পত্রের শিক্ষার্থী বন্ধুদের জন্য আলোচনার আয়োজন করেছি। গার্হস্থ্য অর্থনীতি বিষয়ের দ্বিতীয় পত্রের শিক্ষার্থী বন্ধুরা, আপনারা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনায় অংশ নিতে পারবেন সেটি হলো স্থূলতা বা ওজনাধিক্য। চলুন বন্ধুরা, আমরা প্রথমেই জেনে নিই আজকের আলোচনা থেকে আপনারা কি কি জানতে পারবেন। আজকের আলোচনা শেষে জানতে পারবেন ওজনাধিক্য বা স্থূলতা কাকে বলে, দেহের অতিরিক্ত ওজন বা স্থূলতা নির্ণয় করতে পারবেন, স্থূলতার কারণ ব্যাখ্যা করতে পারবেন, স্থূলতার কুফল বর্ণনা করতে পারবেন, স্থূলতা প্রতিরোধে করণীয় সমূহ উল্লেখ করতে পারবেন, স্থূলতা প্রতিরোধ করবার উপায়সমূহ বলতে পারবেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই জানি স্থূলতা বা ওজনাধিক্য আসলে বিষয়টি কি। স্থূলতা কিংবা ওজনাধিক্য এই শব্দ দুটির ভেতরেই কিন্তু এর অর্থ নিহিত আছে। ওজনাধিক্য মানে ওজনের আধিক্য, মানে যেখানে ওজন বেশি। স্থূলতাও সেরকম একটি, যে বিষয়টি একটু বড়, সেটাই হচ্ছে স্থূলতা। তো স্থূলতা এবং ওজনাধিক্য যখন আমরা কোনো ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করে থাকি, তখন তার মানে হচ্ছে যে ওই ব্যক্তির ওজনের আধিক্য রয়েছে এবং সেই ব্যক্তি স্থূল হয়েছেন। শিক্ষার্থী বন্ধুরা, চলুন আমরা দেখি স্থূলতাটা আসলে কি। স্থূলতা বা ওবেসিটি। স্থূলতার ইংরেজি শব্দটি হলো ওবেসিটি। কোনো ব্যক্তির আদর্শ ওজনের তুলনায় 10% বেশি ওজনকে মোটা বা সামান্য মোটা বলা যায়। কিন্তু যখন ওই ব্যক্তির ওজন তার আদর্শ ওজনের চেয়ে 20% বা তার চেয়েও বেশি হয়ে যায়, তখন ওই ব্যক্তিটিকে আমরা স্থূল ব্যক্তি বলে থাকি বা ওবেস ব্যক্তি বলে থাকি, কিংবা বলে থাকি ওই ব্যক্তি যথেষ্ট মোটা হয়ে গেছেন। প্রথমেই বলি বন্ধুরা, স্থূলতা কিন্তু বাংলাদেশের জন্য খুব মারাত্মক কোনো সমস্যা নয়। আমাদের দেশে স্থূলতা খুব অল্প পরিমাণেই আছে। শুধু ধনী পরিবারগুলোতে, যেখানে আমাদের ভোজনের নিয়ন্ত্রণ নেই, যেখানে আমরা অতিরিক্ত খাদ্য খেয়ে থাকি, সেখানে কিছু কিছু স্থূলতার নমুনা পাওয়া যায়। শিক্ষার্থী বন্ধুরা, স্থূলতা যেহেতু একটি সমস্যা, সেহেতু স্থূলতা সম্পর্কে আমাদের অবহিত হতে হবে। স্থূলতা নির্ণয়ের কিন্তু একটি সহজ পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিটাকে আমরা বলি ব্রোকার্স ইন্ডেক্স। এই পদ্ধতির মাধ্যমে আমরা স্থূলতা খুব সহজেই নির্ণয় করতে পারি। কিভাবে একটু দেখি। স্থূলতা নির্ণয় করবার আগে প্রথমে আমার জানতে হবে ওই ব্যক্তির আদর্শ ওজন। একজন ব্যক্তির আদর্শ ওজন আমরা কিভাবে জানতে পারি? জানতে পারি এইভাবে। একজন ব্যক্তির আদর্শ ওজন কেজিতে হবে সেটাই যা ওই ব্যক্তির উচ্চতা সেন্টিমিটার থেকে 100 বিয়োগ দিয়ে পাওয়া যাবে। উদাহরণ দেই একটা। কোনো ব্যক্তির উচ্চতা যদি 160 সেন্টিমিটার হয়, তাহলে ওই ব্যক্তির আদর্শ ওজন হবে কত? আদর্শ ওজন হবে 160 সেন্টিমিটার তার উচ্চতা, সে কারণে বিয়োগ 100 সমান সমান 60 কেজি। তাহলে যে ব্যক্তির উচ্চতা 160 সেন্টিমিটার, তার আদর্শ ওজন আমরা মোটামুটি ধরে নিতে পারি 60 কেজি। ওজনাধিক্যটা হয়ে যায় 20%-এর বেশি, তখন সেটা কিন্তু একটি সমস্যা, যেটাকে আমরা বলি স্থূলতা, ওবেসিটি বা ওজনাধিক্য, যে নামেই বলুন না কেন। তো এখন যে ব্যক্তির ওজন 60 কেজি, সেই ব্যক্তির 20% বেশি ওজন হলে তাকে আমরা স্থূল ব্যক্তি বলবো। 60-এর 20% হলো 12, কাজে 60 যোগ 12 অর্থাৎ 72 কেজি বা তার বেশি ওজন যদি হয় তার, তবেই আমরা কিন্তু তাকে স্থূল ব্যক্তি বলবো। বন্ধুরা, আসুন আমরা দেখি স্থূলতা কি কি কারণে হয়ে থাকে। স্থূলতার কিন্তু অনেক কয়টা কারণ আছে। অতিরিক্ত ক্যালোরি গ্রহণ। অতিরিক্ত ক্যালোরি গ্রহণ বলতে আমরা কি বুঝাই? অতিরিক্ত ক্যালোরি গ্রহণ মানে অতিরিক্ত খাদ্য গ্রহণ। প্রতিটি মানুষের কিন্তু তার বয়স, লিঙ্গ এবং কাজের ধরন অনুযায়ী একটি নির্দিষ্ট পরিমাণ ক্যালোরি গ্রহণের পরিমাণ থাকে, নির্ধারিত
থাকে। যেমন ধরুন, একজন প্রাপ্তবয়স্ক নারী যে মধ্যম শ্রমে নিয়োজিত, সে হয়তো 2200 থেকে 2400 বা 2600 কিলো ক্যালোরি গ্রহণ করবেন। আবার একজন পুরুষ, সেই ক্ষেত্রে একই বয়সের পুরুষ হয়তো দেখা গেল তার জন্য নির্ধারিত আছে 2600 কিলো ক্যালোরি। তো এই নির্দিষ্ট পরিমাণের চেয়ে কিছুটা বেশি ক্যালোরি গ্রহণ করলেই কিন্তু আমাদের নিয়মিত ওজন বাড়তে থাকে। কিরকম একটু বলি, একজন মানুষ যদি প্রতিদিন কেবলমাত্র 100 কিলো ক্যালোরি অতিরিক্ত গ্রহণ করে থাকে, তাহলে তার মাসে প্রায় আধা কেজি বা 400 গ্রাম থেকে 500 গ্রাম পর্যন্ত ওজন বৃদ্ধি পায়। এটি যদি 1 বছর ধরে গ্রহণ করা হয়ে থাকে, তাহলে বছর শেষে দেখা যাবে প্রায় 5 কেজি ওজন বেড়ে গেছে। প্রাপ্তবয়স্ক নারী পুরুষদের গতি, অভ্যেস, চালচলন, কাজের প্রকৃতি সবকিছুই স্তীমিত হয়ে আসে, কমে আসে ছোটদের তুলনায়। সে কারণে তাদের অতিরিক্ত ক্যালোরি গ্রহণ যা করা হয়, সেগুলো কিন্তু দেহে সঞ্চিত হতে থাকে, চর্বি হিসেবে সঞ্চিত হতে থাকে, আর আমরা মোটা হতে থাকি। দ্বিতীয় হচ্ছে খাদ্যাভ্যাস। কোনো কোনো পরিবারের খাদ্যাভ্যাস এমন থাকে যে সেখানে রান্না করা হয় অতিরিক্ত তেল দিয়ে, অতিরিক্ত চর্বি খাওয়া হয়, কিংবা ভাজাভুজি বেশি খাওয়া হয়। এই অভ্যেসগুলো, রন্ধন প্রকৃতির এই অভ্যেসগুলো কিন্তু পরিবারের সদস্যদেরকে স্থূলতার দিকে টেনে নেয়। কাজে এই বিষয়টাকেও আমাদের নজরে নিতে হবে। শারীরিক পরিশ্রম হ্রাস বা কায়িক পরিশ্রম না করা। আমরা যদি শুয়ে বসেই কাটিয়ে দিই, একটু হেঁটে যে পানিটাও খেতে না পারি, কিংবা একবেলা না হাঁটি, তাহলে দেখা যাবে যে আমাদের ক্যালোরিগুলা বার্ন করছে না বা পুড়ছে না, বা ক্যালোরির ক্ষয় হচ্ছে না, ক্যালোরি শুধু জমছেই শরীরে। তখন শেষ পর্যন্ত যে আমরা মুটিয়ে যাই এবং স্থূলতার দিকে এগিয়ে যাই। তারপরে কারণটি এখানে আছে বংশগত কারণ। বংশগত কারণে কিন্তু অনেকেরই শরীর মুটিয়ে যায়, ওজনের আধিক্য দেখা যায়, এবং বংশগত কারণ একটি অন্যতম কারণ স্থূলতার। 5 নম্বর কারণটি হলো হরমোনের ক্রিয়ায় গোলযোগ। এটি কি? এটি হলো থাইরয়েড হরমোনের সিক্রেশন বা নিঃসরণ বা উৎপাদন যদি কমে যায় এবং পিটুইটারির কার্যক্রম যদি গোলযোগ দেখা যায়, তাহলে আমাদের দেহে চর্বির পরিমাণ বাড়তে থাকে এবং একটা পর্যায়ে যে আমরা স্থূলতার দিকে এগিয়ে যাই। আরেকটি কারণ হলো বয়স বৃদ্ধির সাথে সাথে খাদ্যাভ্যাসের পরিবর্তন না করা। একটু আগেই যেটা বলছিলাম, সেটা হলো আমাদের ছোটবেলায়, বাড়ন্ত বয়সে, যুবক বয়সে, কিশোর বয়সে আমরা যেসব খাবার খেতে পারি, যেগুলো আমাদেরকে ক্যালোরি দেয়, সেই খাবারগুলো কিন্তু আমরা প্রাপ্তবয়স্কে বা আরও বেশি বয়সে বা বার্ধক্যে যে খেতে পারি না, কারণ সেই খাবারগুলো তখন চর্বি আকারে আমাদের শরীরে জমতে থাকে এবং আমাদেরকে স্থূল করে তোলে। ফলে এই যে বয়স বাড়ছে, সেই সাথে সাথে আমাদের খাদ্যাভ্যাসেরও পরিবর্তন করতে হবে, বেছে বেছে খাবার খেতে হবে। সব খাবার কিন্তু তখন আমাদের জন্য প্রযোজ্য হবে না। 7 নম্বরে যে কারণটি লেখা আছে, সেটি হলো নিষ্ক্রিয় কাজে নিয়োজিত থাকা। এটি বলতে বোঝাচ্ছে যে শুয়ে বসে কাটানো, টেলিভিশন দেখছি, চানাচুর খাচ্ছি, চিপস খাচ্ছি, ফাস্টফুড খাচ্ছি, আর বসে আছি আর ঘুমাচ্ছি, এরকম করলে অবধারিতভাবে স্থূলতার দিকে আমরা এগিয়ে যাব। আমরা দেখি স্থূলতা আসলে আমাদের শরীরে শেষ পর্যন্ত যে কি কি সমস্যা, কি কি রোগ তৈরিতে সহায়তা করে। স্থূলতার কুফলে প্রথমে আছে হৃদরোগ, দ্বিতীয় হলো উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার, তৃতীয় হলো ডায়াবেটিস। চলুন আমরা দেখে নিই স্থূলতা কিভাবে হৃদরোগে আক্রান্ত করতে আমাদের সাহায্য করে। হৃদরোগ একটি মারাত্মক রোগ, আমরা জানি। হৃদরোগ দেহের ওজন বৃদ্ধি পাওয়ার ফলে রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায়, ফলে দেহে সম্পৃক্ত চর্বির সঞ্চয় বৃদ্ধি পায়। আমাদের যে শিরা এবং ধমনী দিয়ে রক্ত চলাচল করে, সেই ধমনীর অভ্যন্তরের দেয়ালে চর্বি সঞ্চিত হতে থাকে, নানা উপাদান হিসেবে চর্বি সঞ্চিত হতে থাকে। ফলে এই ধমনী সরু হতে থাকে, শক্ত হতে থাকে, ফলে রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে। এই যে রক্ত চলাচলে সম্পৃক্ত চর্বি বাধা সৃষ্টি করছে,
এই অবস্থাটাকে বলা হয় এথেরোস্ক্লেরোসিস। এথেরোস্ক্লেরোসিসের কারণে শেষ পর্যন্ত গিয়ে আমরা করোনারি হৃদরোগ বা করোনারি থ্রম্বোসিস, এমনকি হার্ট অ্যাটাকেও আক্রান্ত হতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, চলুন এবার আমরা দেখি এই স্থূলতা আমরা কিভাবে প্রতিকার করব। স্থূলতা থেকে বের হয়ে আসার জন্য আমাদের যে কয়েকটি জিনিস অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে সেগুলো হলো উপলব্ধি ও সংকল্প গ্রহণ। অর্থাৎ স্থূলতা একটি সমস্যা এবং এই স্থূলতা থেকে তার পরিত্রাণ পেতে হবে, বের হয়ে আসতে হবে এবং সেজন্য তার নিয়ম মেনে চলবার সংকল্প গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত, খাদ্য নিয়ন্ত্রণ নীতি অনুসরণ করতে হবে। খাদ্য নিয়ন্ত্রণের একটি নীতি আছে, সেই নীতিটা অনুসরণ করে চললে আমরা স্থূলতা থেকে প্রতিকার পেতে পারি। তৃতীয়ত, সঠিক খাদ্য নির্বাচন করতে হবে। স্থূল ব্যক্তির কোনো খাদ্য প্রযোজ্য, কোনো খাদ্য প্রযোজ্য হবে না, সেই বিবেচনায় নিয়ে তাকে খাদ্য তালিকা তৈরি করতে হবে এবং অবশ্যই সেটা নিয়মিতভাবে মেনে চলতে হবে, কঠোরভাবে মেনে চলতে হবে। এবং চতুর্থত, খাদ্য গ্রহণের পাশাপাশি জীবনের অভ্যেস হিসেবে, নিত্য নৈমিত্তিক অভ্যেস হিসেবে আমাকে ব্যায়ামকে গ্রহণ করতে হবে। ছোটখাটো ব্যায়ামের মাধ্যমে আমাকে দেহকে সুস্থ এবং স্বাভাবিক রাখবার প্রক্রিয়ায় নিয়ে যেতে হবে। আমরা এবার একটু দেখে নিই যে খাদ্য নিয়ন্ত্রণ নীতিটা আসলে কি। খাদ্য নিয়ন্ত্রণ নীতি বলতে আমরা বুঝাই খাদ্যকে নিয়ন্ত্রণ করে খেতে হবে। খাদ্য নিয়ন্ত্রণ মানে এই নয় যে আমার সব খাদ্য বাদ দিয়ে না খেয়ে থাকতে হবে, তাহলেও সেটা একটি অস্বাস্থ্যের কারণ হয়ে দাঁড়াবে। খাদ্য নিয়ন্ত্রণ নীতিতে যে চারটি বিষয় আমাদেরকে নজর দিতে হবে সেগুলো হলো ক্যালোরি নিয়ন্ত্রণ, শর্করা নিয়ন্ত্রণ, পর্যাপ্ত পরিমাণে প্রোটিন গ্রহণ এবং প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ খাদ্য গ্রহণ। সবচেয়ে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যালোরি নিয়ন্ত্রণ। আমরা একটু আগেই জানলাম মাত্র 100 কিলো ক্যালোরি অতিরিক্ত খেলেই সেটা কিন্তু আমাদের শরীরে জমতে জমতে বছর শেষে দেখা যায় 5 কিলো ক্যালোরি বেড়ে গেছে। কাজেই যখন আমি স্থূল হয়ে যাব তখন ঠিক একইভাবে ক্যালোরি আমার যা প্রয়োজন তার থেকে একটু কম গ্রহণ করে আস্তে আস্তে ওজনটাকে কমাতে হবে এবং আদর্শ ওজনের দিকে নিয়ে যেতে হবে আমাদের শরীরকে। এই ক্ষেত্রে আমি যদি মনে করি যে আমি সপ্তাহে 1 পাউন্ড কিংবা সপ্তাহে 2 পাউন্ড ওজন কমাবো, সেক্ষেত্রে আমাকে প্রতিদিন 500 থেকে 1000 কিলো ক্যালোরি কম গ্রহণ করতে হবে। যখন আমরা স্থূল হয়ে যাব তখন নিয়ন্ত্রণ করবার সময়ও এর ব্যবস্থাটা এমন হতে হবে যাতে ধীরে ধীরে ওজনটা কমানো যায়। দ্বিতীয়ত হচ্ছে শর্করা নিয়ন্ত্রণ। শর্করা নিয়ন্ত্রণ বলতে এটা আসলে আমরা সবাই বুঝি, জানি এবং করেও থাকি সব সময়। সেটা হচ্ছে কি চিনি, গুড় এই ধরনের খাদ্য আমাদেরকে বর্জন করতে হবে। সেই সাথে ভাত, রুটি, আলু এগুলো নিয়ন্ত্রিত পরিমাণে খেতে হবে। এগুলো শর্করা জাতীয় খাদ্য, আমরা নিশ্চয়ই জানি সেগুলো। এই খাদ্যগুলোকে আমাদের নিয়ন্ত্রিত পর্যায়ে গ্রহণ করতে হবে। আবার পর্যাপ্ত পরিমাণে প্রোটিন গ্রহণ করতে হবে। প্রোটিনের বেলায় কিন্তু কোনো ছাড় নেই। প্রোটিন যে পরিমাণ আমার শরীরের চাহিদা সেটা গ্রহণ করতেই হবে আমাকে। সেটা না করলে আমার মাংসপেশির গঠন ক্ষয়ে যাবে, যেটা আরেক ধরনের অসুস্থতার সৃষ্টি করবে, দুর্বল করে তুলবে আমাদেরকে, ক্লান্ত করে তুলবে আমাদেরকে। ফলে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন গ্রহণটা আমাদের নিশ্চিত করতে হবে। চতুর্থত যেটা, সেটা হলো প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ খাদ্য গ্রহণ করতে হবে। আমরা খুব ভালো করেই জানি যে প্রোটিন যেমন আমাদের দেহের গঠন করে থাকে, ক্ষয়পূরণ করে থাকে, তেমনি খনিজ লবণ ও ভিটামিন কিন্তু আমাদের রোগ মুক্ত রাখতে সহায়তা করে এবং দেহের অনেক কাজে, অনেক অভ্যন্তরীণ কাজে, বিপাকীয় কাজ সহ অনেক কাজে ভিটামিন ও খনিজ লবণ অত্যন্ত জরুরি একটি অনুখাদ্য। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আরেকটি যেটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো
খাদ্য নির্বাচন। স্থূলতা প্রতিকার করতে হলে অবশ্যই আমাদের খাদ্য নির্বাচন করতেই হবে। খাদ্য নির্বাচন করবার জন্য আমরা 3 ভাগে খাদ্যকে ভাগ করতে পারি। প্রথমত, যেসব খাদ্য আমাদের খাদ্য তালিকা থেকে একেবারেই বাদ দিতে হবে, যেমন চিনি, গুড়, মধু, মিষ্টি, ক্যান্ডি, জ্যাম, জেলি, চকলেট, গ্লুকোজ ইত্যাদি। আবার বেকারির তৈরি খাবার, যেমন কেক, পেস্ট্রি, ক্রিমযুক্ত বিস্কিট ইত্যাদি। দুধ জাতীয় খাবার, যেমন ঘন দুধ, মাওয়া, খিরসা, আইসক্রিম ইত্যাদি। চর্বি জাতীয় খাবার তো একেবারেই খাওয়া যাবে না। চর্বিযুক্ত মাংস, কলিজা, মগজ এসব বাদ দিতেই হবে। অ্যালকোহল, কোমল পানীয় এসবও আমাদের খাদ্য তালিকা থেকে একেবারেই ঝেড়ে ফেলতে হবে। বনস্পতি ঘি, ক্রিম, সালাদ ড্রেসিং এসবও কিন্তু স্থূলতায় একেবারেই খাওয়া যাবে না। এছাড়া রয়েছে তেল জাতীয় বাদাম, তৈলবীজ ইত্যাদি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এরপরে বিবেচনা করতে হবে কোন ধরনের খাবারগুলো আমরা পরিমিত পরিমাণে খাবো বা নিয়ন্ত্রিত পর্যায়ে গ্রহণ করব। এই ক্ষেত্রে আসবে রুটি, ভাত, মূলা, কন্দ জাতীয় সবজি, আলু, গাজর, বিট, মিষ্টি ফল ইত্যাদি। এই খাবারগুলোকে আমাদের নিয়ন্ত্রিত পরিমাণে গ্রহণ করতে হবে, হিসেব করে খেতে হবে। তাছাড়া ডালও যা খুশি তাই পরিমাণে খাওয়া যাবে না, নিয়ন্ত্রিত পরিমাণে ডাল গ্রহণ করতে হবে। ক্রিম ছাড়া দুধ, তাও নিয়ন্ত্রিত পরিমাণে গ্রহণ করতে হবে। মাছ, চর্বিহীন মাংস, ডিম এসব খাবারও স্থূলতার ক্ষেত্রে সীমিতভাবে গ্রহণ করতে হবে। যেসব খাবার খেয়ে আমাদের ক্ষুধা নিবৃত্ত করতে হবে সেগুলো হলো সবুজ শাকসবজি, টক ফল, ক্লিয়ার স্যুপ, স্বাদের জন্য ব্যবহৃত মশলা ইত্যাদি। এই খাবারগুলো খেয়ে সাধারণত আমাদের ক্ষুধা নিবারণ করতে হয়, যাতে আমাদের অতিরিক্ত রিচ ফুড বা ভারী খাবার খাওয়া থেকে বিরত থাকতে পারি। সে কারণে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা জানলাম একজন স্থূলতায় আক্রান্ত ব্যক্তি কিভাবে নিজেকে স্থূলতা থেকে বের করে নিয়ে আসবেন, কিভাবে শরীরকে সুস্থ, সবল, স্বাভাবিক করে তুলবেন। কিন্তু দেখুন, স্থূলতায় আক্রান্ত হবার পরে স্থূলতা থেকে প্রতিকারের চেয়ে স্থূলতায় আক্রান্ত হবার আগে স্থূলতা প্রতিরোধ করা উত্তম নয় কি? অবশ্যই তাই। একটি সুস্থ, সুন্দর, স্বাভাবিক জীবনযাপন করবার জন্য আমাদেরকে অবশ্যই স্থূলতা প্রতিরোধ করতে হবে। স্থূলতা প্রতিরোধ করতে হলে যে বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, মাথায় রাখতে হবে, বিবেচনা করতে হবে, সেগুলো হলো প্রথমত ক্যালোরি গ্রহণ নিয়ন্ত্রণ করতে হবে। অতিরিক্ত ক্যালোরি গ্রহণ কিছুতেই করা যাবে না, এবং সেই সাথে আঁশযুক্ত খাদ্য খেতে হবে। আঁশযুক্ত খাদ্য আমাদের শরীরের ক্রিয়াকে সুস্থ রাখতে সহায়তা করে, স্বাভাবিক রাখতে সহায়তা করে। এরপর যেটা আমাদের বিবেচনা করা উচিত সেটি হলো আমাদের নিয়মিত কিছু ব্যায়াম করতে হবে। হাঁটা হোক, ঘরের কাজ হোক, কিছু পরিশ্রমের কাজ হোক, সেই কাজগুলো কিন্তু আমাদের প্রতিদিনের জীবনযাত্রার মধ্যে নিয়ে আসতে হবে। অভ্যেসের মধ্যে নিয়ে আসলে আমাদের শরীরে অতিরিক্ত মেদ জমার সুযোগ কিন্তু পাবে না। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আরও কিছু বিষয় মাথায় রাখতে হবে। আজকাল নাগরিক জীবন খুবই ফাস্ট ফুড কেন্দ্রিক হয়ে গেছে। আমরা বেকারির খাবার খেয়ে অভ্যস্ত, ফাস্ট ফুড খেয়ে অভ্যস্ত, কোমল পানীয় খেয়ে অভ্যস্ত। এগুলো থেকে কিন্তু আমাদেরকে বিরত থাকতে হবে, কিংবা অত্যন্ত সীমিত আকারে নিয়ন্ত্রিত মাত্রায় গ্রহণ করতে হবে, যাতে কোনোভাবেই আমরা ওজনাধিক্যে না পড়ি। শিক্ষার্থী বন্ধুরা, সেই সাথে আমাদের কিন্তু ভাজা খাবার, ভুনা খাবার, তেল জাতীয় খাবার এগুলো থেকেও বিরত থাকতে হবে, কিংবা নিয়ন্ত্রিত পর্যায়ে খুবই সামান্য পরিমাণে গ্রহণ করতে হবে, যাতে একজন প্রাপ্তবয়স্ক নারী বা পুরুষ কোনোভাবেই স্থূলতার দিকে এগিয়ে না যান। প্রতিদিন খাদ্য তালিকায় সুষম খাদ্যের ব্যবস্থা করতেই হবে। সুষম খাদ্য বলতে কি বোঝায়? যার মধ্যে শর্করা, প্রোটিন, চর্বি, ভিটামিন, মিনারেল, তরল জাতীয় খাদ্য, দুধ জাতীয় খাদ্য এগুলো সুষম পরিমাণে থাকে। যেই বয়সের জন্য, যেই লিঙ্গের জন্য, যেই কর্মের জন্য
যে খাদ্য প্রয়োজন সেটা সঠিক পরিমাণে থাকাই হচ্ছে সুষম খাদ্য। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আজকের অনুষ্ঠান থেকে স্থূলতা সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা হয়েছে। আজকের অনুষ্ঠান থেকে যদি কোনো ধারণা অস্পষ্ট থেকে থাকে তাহলে বারবার আপনারা আপনাদের বই পড়বেন এবং বই পড়ে বোঝার চেষ্টা করবেন। আশা করি বই বারবার পড়বার মাধ্যমে আপনারা স্থূলতা সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারবেন এবং বিষয়টি আপনাদের কাছে সহজ হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। আশা করি আজকের অনুষ্ঠান থেকে আপনারা উপকৃত হবেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। সবাইকে বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন,